যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। একবার যুদ্ধে হেরে যাওয়ার পর বারবার যুদ্ধ করে যে সফল হতে চায় সেই আসল যোদ্ধা। আর এডমিশন যুদ্ধে তোমাকে সফল করার প্রত্যয় নিয়েছি আমরা তিনজন। ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গেলেও তোমার সামনে এখনো রয়েছে রাবি, চবি, জাবি, জবি, বিউপি গুচ্ছ সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুবর্ণ সুযোগ। আর তাই তোমার জন্য আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান ডেডিকেটেড ব্যাচ, যেখানে থাকছে বাংলার জন্য 15টি ক্লাস, ইংরেজির জন্য ডেডিকেটেড 15টি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য 15টি ক্লাস। এছাড়াও গুচ্ছের মৌলিক জিকের টোটাল 10টি ডেডিকেটেড লাইভ ক্লাস। এছাড়াও থাকছে ক্লাস টেস্ট, উইকলি টেস্ট এবং প্রতিটা বিশ্ববিদ্যালয় অনুরূপ ফাইনাল মডেল টেস্ট। আর পিডিএফ লেকচার শিট, ওয়েবসাইট সাপোর্ট এবং 24 আওয়ার্স প্রবলেম সলভিং সাপোর্ট তো থাকছেই। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, এই ডেডিকেটেড ব্যাচের কোর্স ফি কত? এই ডেডিকেটেড ব্যাচের কোর্স ফি হচ্ছে 1499 টাকা, কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তি হলে তুমি মাত্র 999 টাকায় ভর্তি হতে পারছো। দেখা হচ্ছে আমাদের 3 শিক্ষকের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আর আপনার এই প্রস্তুতিকে আরও সুন্দরভাবে গুছিয়ে দিতে আমাদের এই আয়োজন। তো যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আজকের ক্লাসে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে বলবেন কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। আজকের ক্লাসে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাথমিক ধারণা দিব এবং তারপরে আমরা আলোচনা করব আমাদের মূল পর্বে, যেখানে আমরা আলোচনা করছিলাম টপ 500 MCQ সব সিরিজ নিয়ে। সেখান থেকে আলোচনা করব। তো শুরুতে আমি যেহেতু আগামীকাল খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা, তো খুলনা ইউনিভার্সিটি সম্পর্কে কিছু বলবো, যেই টপিকসগুলো এই মুহূর্তে আপনাকে পড়া উচিত এবং এই মুহূর্তে একবার হলো চোখ বুলিয়ে যাওয়া উচিত। তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ভাই কেমন আছেন? নূর আলম লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হৃদয় সাউন্ড ক্লিয়ার? হৃদয় এদিকে আসো। যারা যারা যুক্ত আছেন সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন, বন্ধুদেরকে আজকে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন। ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাসটি শুরু করব। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে আপনাকে যেটা করতে হবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা, আমি বাংলার মান বন্টনটা আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করি, বাংলার মান বন্টনটা একটু খেয়াল করেন। বাংলায় আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, আরেকটা কলম ছিল এটা কই, বাংলার মানবন্টনটা কিভাবে থাকে। বাংলা এমসিকিউর জন্য, বাংলা এমসিকিউর জন্য আপনাকে 10 নম্বর থাকবে। কত নম্বর? 10 নম্বর। বাংলা এমসিকিউর জন্য 10 নম্বর। এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য, যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, ঠিক আছে। বাংলা এমসিকিউ থাকবে 10 নম্বর। এমসিকিউ থাকবে কত নম্বর? 10 নম্বর। এরপর আপনার রিটেনের জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। রিটেন অংশে আপনাকে পরীক্ষা দিতে হবে 10 নম্বরের জন্য। 10 নম্বর জাস্ট আপনার বাংলায় রিটেন এবং এমসিকিউতে কত? 10, 10, 20 নম্বরের পরীক্ষা। 10, 10, 20 নম্বরের পরীক্ষা আপনার রিটেন প্লাস এমসিকিউতে। আপনি যে এই 20 নম্বরের পরীক্ষা দিবেন, এই 20 নম্বর এমসিকিউ বা রিটেনে আপনার কোন কোন টপিকস থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটা বুঝেছি, এখানে গত বছরগুলোতে যেমন আমাদের প্রশ্ন আসছে বাংলা ব্যাকরণ থেকে
বাংলা ব্যাকরণ থেকে আমি জাস্ট এখন আপনাদেরকে এমসিকিউ একটা ধারণা দিচ্ছি। বাংলা ব্যাকরণ থেকে আপনার পরীক্ষার প্রশ্ন আসবে 5টি এমসিকিউ, 5টি এমসিকিউ। বাংলা ব্যাকরণে থাকবে আপনার 5টা এমসিকিউ। বাংলা গদ্য পদ্য মানে প্রথম পত্র, যেটা প্রথম পত্র, এই প্রথম পত্রে আমরা দেখতে পেয়েছি প্রথম পর্বের প্রশ্ন ছিল 2টি, কয়টি? 2টি এমসিকিউ, 2টি এমসিকিউ। এবং বিরোচন অংশে, বিরোচন অংশে আপনার প্রশ্ন ছিল 2টি, সরি প্রথম প্রশ্নে প্রথম পত্রে প্রশ্ন ছিল 3টি আর বিরোচন অংশে থাকে 2টি। এই হচ্ছে আমাদের 10 নম্বর এমসিকিউ, 10 নম্বরের এমসিকিউর আমাদের সাজেশন, 10 নম্বর এমসিকিউর সাজেশন, 10 নম্বর এমসিকিউ সাজেশন। আমার ক্লাসে কারা কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন, আর কারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফর্ম তুলছেন সবাই একটু আমাকে জানাবেন। কারা কারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলছেন একটু রাইট হ্যান্ড করেন, হাত তোলেন, হাত তোলেন। আর কারা গুচ্ছ, আপনাদের যাদের টার্গেট গুচ্ছ তারা একটু জিএসটি লিখে কমেন্ট করেন, যাদের টার্গেট গুচ্ছ তারা একটু জিএসটি লিখে কমেন্ট করেন। তো আমি বললাম আমাদের বাংলা ব্যাকরণের আপনার প্রশ্ন আসবে কয়টা? কালকে 5টা প্রশ্ন পাবেন আপনি ব্যাকরণে। প্রথম পত্র বাংলা প্রথম পত্র ফার্স্ট পেপারে আপনি পাবেন 3টা প্রশ্ন। গত বছর এখানে কবিতা থেকে প্রশ্ন আসছে 2টা এবং সাহিত্য থেকে প্রশ্ন আসছে 1টা। এবং বিরোচন অংশে 2টা প্রশ্ন, একটা ছিল শব্দার্থ থেকে আরেকটা ছিল আপনার বাগধারা থেকে মেবি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূলত এমসিকিউ সাজেশন। রিটেনে কি হয়? রিটেনে আপনাকে প্রস্তুতি নিতে হবে। রিটেনে উচ্চারণের নিয়ম, তারপর হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন হয়। আর একটা হচ্ছে আপনার বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম। আপনার বিরোচন অংশ থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? তারপর হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডার থেকে পরীক্ষা প্রশ্ন আসে, শব্দ ভাণ্ডার, ঠিক আছে? সারমর্ম সারাংশ থেকে, সারাংশ এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এখন ব্যাকরণে আমি যে এতদিন আপনাদেরকে পড়াইছি, এই ব্যাকরণে কোন জায়গা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসে, কোন জায়গা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন আসে? ব্যাকরণ পার্টটা আমি বলবো সবাইকে আপনারা ইন্ডিভিজুয়ালি পড়বেন। তবে ব্যাকরণ অংশে এই যে 5 নাম্বার কোথা থেকে এমসিকিউ আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে আমি একটু বলে দিই আপনাদেরকে। এই এমসিকিউ আপনি 5 নাম্বার কোথায় পাবেন? এই এমসিকিউগুলো 5 নাম্বার আপনি পাবেন, এই 5 নাম্বার এমসিকিউগুলো আপনি পাবেন, একটু আমি বলে দিই। দেখেন এই 5 নাম্বার এমসিকিউ গত বছরগুলোতে আমি দেখছি উচ্চারণের নিয়ম থেকে এমসিকিউ আসছে। মনে রাখবেন উচ্চারণ আসবেই, উচ্চারণ মাস্ট আসবে, হয় আপনার এমসিকিউতে আসবে আর না হয় আপনার রিটেনে আসবে, ঠিক আছে? তারপর আমরা দেখছি গত বছর পরীক্ষা প্রশ্ন আসছে বাংলা ব্যাকরণের বাক্য প্রকরণ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, বাক্য প্রকরণ। এরপর আপনার প্রশ্ন আসছে প্রকৃতি ও প্রত্যয় থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তারপর আপনার পরীক্ষা প্রশ্ন আসছে আমি যেটা দেখেছি, এরপরে পরীক্ষা প্রশ্ন আসছে আপনার সমাস থেকে এবং আপনারা আরেকটা প্রশ্ন আসছিল আমি যদি ভুল না করি তাহলে সন্ধি থেকে। এই হচ্ছে আমাদের প্রশ্ন প্যাটার্নগুলো, এইভাবে হয়। মানে এগুলো হচ্ছে প্রশ্ন হইছে, অ্যাভারেজ হইছে। এখন আপনি এক্সট্রা কি পড়বেন? এগুলো তো পড়বেন, এগুলো আসছে এবারও যে আসবে এরকম না, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তাহলে আপনাকে এক্সট্রা করে এই টপিকগুলো আপনাকে মাস্ট পড়ে যাইতে হবে, মাস্ট আপনাকে দেখা যাইতে হবে, ঠিক আছে? এখন আপনি আর নতুন কি পড়বেন? নতুন আপনি পড়বেন, মানে নতুন মিনস হচ্ছে আপনি একদিন প্রস্তুতি নিছেন, এক্সট্রা করে কি পড়বেন? এক্সট্রা করে আর বাইরে আপনি পড়বেন যেমন আপনার সমাস, বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবেন। এখন তো আপনার পড়ার সময় না, বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন। বাংলা ব্যাকরণের ইতিহাসে যা বিগত বছরের প্রশ্ন পরীক্ষা যেটা আসছে এটা পড়বেন। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় যেগুলো আছে এগুলো পড়বেন। তারপর হচ্ছে সন্ধি থেকে পরীক্ষা যেগুলো আসছে বিগত বছরের এই প্রশ্নগুলো পড়েন, ইনশাল্লাহ আপনার কালকের পরীক্ষায় দেখবেন হুবহু আপনি প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? আর রিটেন অংশের জন্য আপনারা কি করবেন? রিটেন অংশের জন্য আপনারা যা পড়ছেন এতদিন তাই পড়েন। বাংলা ফার্স্ট পেপার থেকে রিটেন আসার পসিবিলিটি খুব কম। বিরোচন অংশ, বিভিন্ন অনুচ্ছেদ এগুলো পড়েন। আপনার ঢাকা ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছেন জাস্ট একই জিনিস রাখেন, আপনি জাস্ট ওইগুলো রিভাইজ করে যান, তাহলে আশা করি কমন পাবেন, ঠিক আছে?
সন্ধি পারি না ঠিক মতো, সন্ধি পারেন না ঠিক মতো এখন এসে বললে হবে এটা? সন্ধি পারেন না সুমাইয়া ইসলাম, আমাদের জিএসটি কোর্সে ভর্তি হয়ে যান, জিএসটি কোর্সে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আপনাকে সন্ধি ধরে ধরে পড়াবো। আমাদের টপিক বেস ক্লাসগুলো আমাদের প্রাইভেট ব্যাচে হবে, ঠিক আছে? সন্ধি একদম ইজি করে আপনাকে পড়াবো। ওকে, তো আমাদের আজকের প্রথম প্রশ্ন, আমরা 45 পর্যন্ত আমরা গত ক্লাসে পড়াইছিলাম, আমি যদি ভুল না করি, হ্যাঁ 45 পর্যন্ত আমরা এই যে গত ক্লাসে আমরা পড়াইছিলাম, এই 45 পর্যন্ত পড়াইছিলাম। আজকের ক্লাসে আমরা পড়াবো 46 থেকে শুরু। একটু দেখেন, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এখানে বলছে শুদ্ধ বানান গুচ্ছ কোনটি, সবাই একটু কমেন্ট করেন তো দেখি, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? সবাই একটু কমেন্ট করেন তো, যুদ্ধই শুদ্ধ জীবন, বানান গুচ্ছ কোনটি? সবাই একটু কমেন্ট করেন তো, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এখানে শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? কমেন্ট করেন, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? সবাই একটু কমেন্ট করেন, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? সবাই একটু কমেন্ট করেন তো, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এটা একদম ইজি। দেখেন, পরীক্ষা প্রশ্ন আসে, আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, বাংলা বানানের নিয়ম থেকে পরীক্ষা প্রশ্ন আসে, অহরহ প্রশ্ন আমরা দেখতে পাই যে শিরোচ্ছেদ বানানটা নিয়ে আমাদের খুব বেশি কনফিউশন থাকে। আমাদের এরকম যদি গুচ্ছ বানান গুচ্ছ দেওয়া থাকে, আপনার ভাবেন এই প্রশ্নটা আপনাকে খুব ইজি প্রশ্ন করছে, কিভাবে? আপনার এই জায়গায় 3টা বানান যে আপনার জানা লাগবে এরকম না, জাস্ট আপনি দেখেন শিরোচ্ছেদ বানানটা হচ্ছে কমন বানান, এই 3টা থাকলে দেখবেন একটা বানান এমন আছে যেগুলো কমন বানান। মূলত আমাকে দেখেন এখানে আছে শিরোচ্ছেদ, এখান থেকে আমি ইজিলি 2টা বাদ দিয়ে দিতে পারি, শিরোচ্ছেদ না শিরোচ্ছেদ, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করলে হইতে পারে, কিন্তু এভাবে না। এখন দেখেন এখানে আছে শিরোচ্ছেদ, এখানেও আছে শিরোচ্ছেদ, চয় ছ না, আমরা জানি এখানে চয় ছ না হবে তালবস্য ছ, আর বাকি সবগুলো দেখার আমার দরকার নাই। রাইট অ্যান্সার অপশন ক, রাইট অ্যান্সার অপশন ক, রাইট অ্যান্সার অপশন ক, রাইট অ্যান্সার কি? অপশন ক। এরপর একটু আসি, আমরা বলছে বাগধারা অর্থ নির্ণয় করুন, বাগধারায় অর্থ নির্ণয় করুন। মূলত তোমাকে বাগধারা থেকে প্রশ্ন আসছে। তোমরা কিন্তু বিরোচন অংশ কিন্তু অফকোর্স বাগধারা, শব্দ ভাণ্ডার, এই জাস্ট এই 2টা পড়ে যাবা খুলনার জন্য, খুলনায় কিন্তু এই বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, ঠিক আছে? তো একটু দেখো, বাগধারা অর্থ নির্ণয় করুন, এখানে বলছে বাগধারা অর্থ নির্ণয় করতে বলছে। মূলত এখানে কি বাগধারা আছে বলো তো দেখি, এখানে কি বাগধারা আছে? এখানে বাগধারা আছে, এখানে বাগধারা কি আছে দেখো তো, এখানে বাগধারা কি আছে? এখানে বাগধারা আছে ধর্মের সার। কি আছে? ধর্মের সার। এই ধর্মের সার বাগধারাটির অর্থ কি? সবাই একটু দেখো তো, ধর্মের সার বাগধারাটির অর্থ কি? সবাই একটু আমাকে বলো তো, ধর্মের সার বাগধারাটির অর্থ কি? ধর্মের সার বাগধারাটির অর্থ কি? ধর্মের সার বাগধারাটির অর্থ কি? অর্থ কি? আমাদের সাথে আদিলা লিখেছে অপশন ডি, সুমাইয়া ইসলাম সুমু লিখেছে অকর্মণ্য, সুমাইয়া ইসলাম সুমু লিখেছে অকর্মণ্য। ঠিক আছে, ভুল করো সঠিক করো ভাই, কমেন্টটা করো, কোনো সমস্যা নেই, কমেন্ট করলে টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? MST আকি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হচ্ছে সবার সালাম গ্রহণ করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক করে দাও। ওকে, একটু খেয়াল করো সবাই, এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অকর্মণ্য। রাইট অ্যান্সার কী হবে? অকর্মণ্য। রাইট অ্যান্সার কী হবে? অকর্মণ্য। কারণ আমরা জানি ধর্মেশ্বর বাগধারাটির অর্থ কি? ধর্মেশ্বর বাগধারাটির শব্দ অর্থ হচ্ছে অকর্মণ্য। বলছে নিজস্ব, দেখো নিজস্ব কোন অর্থবাচকতা নেই, নিজস্ব কোনো অর্থবাচকতা নেই। একটু দেখো, নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজন করার ক্ষমতা আছে কোনটির? বলো তো এটা কি হবে? রাইট অ্যান্সার কি হবে? নিজের কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দের অর্থ তৈরি করতে পারে বা নতুন শব্দ তৈরি করতে পারে নিচের কোনটির? এখানে অপশনগুলোতে আছে অনুসর্গ, তারপর হচ্ছে বিভক্তি, উপসর্গ, আর একটা হচ্ছে পদাশ্রিত অব্যয়। রাইট অ্যান্সার কি হবে বলো তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? 48 নম্বর। রাইট অ্যান্সার কি হবে? 48 নম্বর। রাইট অ্যান্সার কি হবে? 48 নম্বর। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 48 নম্বর। রাইট অ্যান্সার কি হবে? 48। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কী হবে? মনে রাখো, একটু খেয়াল করো, আমি বলে দিচ্ছি যে উপসর্গ কাকে বলে। দেখো, এই উপসর্গ থেকে যদি তোমার পরীক্ষা প্রশ্ন আসে যে উপসর্গ, মনে রাখবা উপসর্গ আর অনুসর্গ দুইটা হচ্ছে একটার আরেকটার ব্যতিক্রম।
উপসর্গ মূলত কোথায় বসে? উপসর্গ যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি শব্দের পূর্বে বসে, তাহলে উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে। খেয়াল রাখবে উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে। কোথায় বসে? শব্দের পূর্বে বসে। শব্দের পূর্বে বসে। শব্দের পূর্বে বসে। একটু খেয়াল করো, উপসর্গ শব্দের কোথায় বসে? উপসর্গ শব্দের পূর্বে বসে। শব্দের পূর্বে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে। এরপর একটু খেয়াল করো, যেসব অর্থহীন শব্দাংশ শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, তাহলে উপসর্গ কি করে? উপসর্গের নিজের কোনো অর্থ নাই। উপসর্গে কি নাই? নিজের অর্থ নাই। কি নাই? অর্থ নাই। অর্থ নাই, তার মানে উপসর্গ একটা অর্থহীন শব্দাংশ। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে অর্থহীন শব্দাংশ। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে অর্থহীন। খেয়াল করো, অর্থহীন শব্দাংশ। অর্থহীন শব্দাংশ। উপসর্গ হচ্ছে অর্থহীন শব্দাংশ। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে মূলত বলা হয় উপসর্গ। উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে কি করতে পারে? অন্য শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন করতে পারে। ঠিক আছে, একটু খেয়াল করি, পরীক্ষায় প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো, উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? 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 যে উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু কমেন্ট করো তো দেখি, উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? যেহেতু উপসর্গ শব্দ নিয়ে কাজ করে, তার মানে উপসর্গ হচ্ছে ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ হচ্ছে ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। একটু খেয়াল করি, তাহলে আমাদের রাইট অ্যান্সারগুলো আমরা পাইলাম। এখন একটু যদি পরীক্ষা আমার প্রশ্নটা কি আসছে, বলছে নিজের কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজন করতে পারে কোনটি? তাহলে উপসর্গ। আমাদের এই প্রশ্নটা এভাবেও আসছে পরীক্ষায়, অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে কোনটির? এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তার মানে নিজের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে কার? উপসর্গের। ওকে, এরপর আমরা একটু আসি, বলছে বৈষম্য বিরোধী শব্দটি সমাস নিষ্পন্ন করো। তার মানে আমাকে জাস্ট বলছে বৈষম্য বিরোধী এটা কোন সমাস আমাকে একটু নির্ণয় করে দাও। বৈষম্য বিরোধী কোন সমাস এটা আমাকে একটু নির্ণয় করে দাও। ঠিক আছে, মূলত বৈষম্য বিরোধী এটা কি? বৈষম্য বিরোধী আমরা বলছি গত ক্লাসগুলোতে, আমি বারবার চিল্লায় বলি, দেখো এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসবে। বৈষম্য বিরোধী, তারপর হচ্ছে স্বৈরাচার, স্বাধীন, দেশ পলাতক। ঠিক আছে, এই শব্দগুলো থেকে কিন্তু পরীক্ষা সন্ধি, সমাস, কারক, বিভক্তি এগুলো আসবে। ঠিক আছে, তো একটু দেখি আমরা বৈষম্য বিরোধী এই শব্দটিতে কি আছে বলো তো দেখি, এটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস না বহুব্রীহি সমাস? রাইট অ্যান্সার কি হবে? বলো দেখি, রাইট অ্যান্সার কি হবে? যে নিচের কোনটি দেখো বৈষম্য বিরোধী কোন সমাস? বৈষম্য বিরোধী কোন সমাস বলো দেখি? বৈষম্য বিরোধী কোন সমাস? বলো দেখি, বৈষম্য বিরোধী কোন সমাস? দেখো বৈষম্য বিরোধী বলছে বৈষম্যের বিরোধী, এটা ব্যাস বাক্যটা আমরা একটু দেখি। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে বৈষম্যের বিরোধী। তোমাকে বলছিলাম এটা আরেকটা কলম আছে, কলমটা কই? নাই, পাই না। একটু বৈষম্যের বিরোধী, একটু খেয়াল করো, বৈষম্যের বিরোধী। তাহলে বৈষম্য বিরোধী কোন সমাস? একটু বলো, বৈষম্য বিরোধী কোন সমাস? বৈষম্য বিরোধী। তাহলে বৈষম্য বিরোধী কোন সমাস হবে বলো দেখি সবাই? বৈষম্য বিরোধী কোন সমাস? বলো দেখি, বৈষম্য বিরোধী কোন সমাস? তৎপুরুষ সমাস। যদি বলে বৈষম্যের বিরোধী, এখানে কি আছে? বৈষম্যের সাথে কি বিভক্তি আছে? এর বিভক্তি আছে। কি বিভক্তি আছে? এর বিভক্তি আছে। আর আমরা জানি যে র এর এটা কোন বিভক্তি? এই র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। র এর কি বিভক্তি? র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে এটা কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। তাহলে এটা কোন তৎপুরুষ সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা কোন তৎপুরুষ সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, বিশ্লেষণ করে কিন্তু পড়তে হবে। ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এখন একটু আসি,
বলছে শিখণ্ডী, শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ কি একটু খেয়াল করো, এখানে আসছে একটা শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ কি সবাই একটু বলো তো, শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ কি? এটা মূলত আমাদের শব্দ ভাণ্ডার থেকে আসছে, আমরা সমার্থক শব্দগুলো যেগুলো পড়ি। শিখণ্ডী শব্দের অর্থ কি সবাই একটু কমেন্ট করো। শিখণ্ডী, শিখণ্ডী শব্দের অর্থ কি? 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 শিখণ্ডী শব্দের অর্থ কি সবাই একটু কমেন্ট করো তো। শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ কি? ওকে, শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ কি? না, খরগোশ না, শিখণ্ডিত শব্দের অর্থ হচ্ছে ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। ওকে, এরপর একটু আসি, কোন বিদেশি পণ্ডিত বাংলা উপভাষার শ্রেণীবিন্যাসের বিশেষ অবদান রেখেছেন? খুবই চমৎকার একটা প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন, বলো। এই প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, খেয়াল করো। রাইট অ্যান্সার কী হবে কমেন্ট করো সবাই, একটু খেয়াল করো। কোন বিদেশি পণ্ডিত বাংলা উপভাষা শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রেখেছেন? এটা একটু কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখবো, ভুল হোক সঠিক হোক কমেন্ট করো। ভুল হলে কোনো দোষ নেই, জেলফাঁসিও হবে না। শেয়ার দিচ্ছ সব গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কি পারতেছো না? সবাই একটু লাভ রিয়েক্ট কমেন্ট করো তো, একটা দেখি কারা কারা আমার ক্লাস বুঝতেছো। যারা যারা আমার কথা বুঝতে পারতেছো, ক্লাসটা ভালো লাগছে, তোমরা একটু লাভ রিয়েক্ট কমেন্ট করো তো সবাই দেখি। সবাই একটা লাভ রিয়েক্ট কমেন্ট করো, সবাই। আর যারা যেখান থেকে আমার ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, তোমরা একটু কষ্ট করে শিখা পেজ থেকে কমেন্ট করবে। শিখা পেজ থেকে কমেন্ট করবে, SHICKHA, শিখা, এই পেজ থেকে কমেন্ট করবে। আমি এই পেজের কমেন্টগুলো পড়ছি, ঠিক আছে? আমাদের সাথে অর্ণব স্যার, ইজি ইংলিশ, আরও অনেকগুলো পেজ থেকে একই সাথে ক্লাসটি সম্প্রচারিত হচ্ছে। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট একটা পেজের কমেন্টগুলো পড়া আমার সম্ভব হচ্ছে। আমি পারলে সবগুলো তোমাদের কমেন্ট পড়তাম, আমার খুবই ভালো লাগতো। সবগুলো পেজের কমেন্ট একসাথে পড়তে পারলে আমার খুবই ভালো লাগতো। আমার স্ক্রিনে জাস্ট একটা পেজের কমেন্ট পড়া যাচ্ছে, শিখা হচ্ছে জাস্ট শিখা পেজের কমেন্টটা আমি পড়তে পারতেছি। যারা আমার সাথে যুক্ত আছো, শুধু শিখা পেজের কমেন্টগুলো আমি পড়ছি, তোমরা মাইন্ড করবা না। অনেক শিক্ষার্থী আমার অভিযোগ আছে যে ভাই আপনি আমার কমেন্ট পড়েন না। তো তুমি যদি অর্ণব স্যার পেজ থেকে কমেন্ট করো, আমি তো তোমার কমেন্টটা দেখতে পারি না ভাইয়া। তুমি যদি ইজি ইংলিশ পেজ থেকে কমেন্ট করো, আমি তো দেখতে পাইনি তোমার কমেন্টটা। এবং আমার রাশেদ স্যার পেজ থেকেও যদি কমেন্ট করো, আমি দেখতে পাই না। মূলত আমি এই শিখা পেজের কমেন্টগুলো জাস্ট পড়তেছি, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি রুকাইয়া রহমান যুক্ত আছে আমাদের সাথে। আরও অনেক শিক্ষার্থী যুক্ত আছো, রুকাইয়া রহমান, আরও অনেকেই দেখি লাভ ব্রেক দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত আছে অনুরুক্ত অহমিকা। ওকে, তোমাদের সাথে আমি জাস্ট একটা কথা বলি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কোন বিদেশি পণ্ডিত, মানে বিদেশি একজন পণ্ডিত আছেন, আমরা জানি যে তার নাম হচ্ছে জর্জ আব্রাহাম গিয়ারসন। এই জর্জ আব্রাহাম গিয়ারসন, তিনি কিন্তু আমাদের এই বাংলা ভাষায় যে অঞ্চলভেদে যে ভাষাগুলো আছে, আঞ্চলিক ভাষা যে আছে, এই আঞ্চলিক ভাষা নিয়ে তিনি কাজ করেছেন এবং এই ভাষাগুলো শ্রেণীবিন্যাস করতে তিনি কিন্তু বিশেষ অবদান রেখেছেন। তাহলে আমরা দেখি এইখানে কাজ করছে কি জর্জ আব্রাহাম গিয়ারসন। তিনি আরও একটা কাজ করছে, তিনি আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ যে আছে, ফাদার মানুয়েল দা আসুসো সাম্পুসাওয়ের লেখা একটা গ্রন্থ। সেই গ্রন্থটি ছিল ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গল পর্তুগিজ, যা মূলত পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। 1743 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, যা রোমান অক্ষরে রচিত হয়েছিল। এই গ্রন্থটি তিনি ব্রিটিশ মিউজিয়াম থেকে জর্জ আব্রাহাম গিয়ারসন সাহেব কিন্তু এই গ্রন্থটি আবিষ্কার করেন। তিনি কিন্তু আমাদের বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার সাথে অতপ্রতভাবে জড়িত। তাহলে রাইট অ্যান্সারটা কী হবে? রাইট অ্যান্সার হবে জর্জ আব্রাহাম গিয়ারসন। ওকে, ফাইন।
যারা উত্তর করেছো তারা থ্যাংক ইউ, যারা উত্তর করতে পারোনি রাইট অ্যান্সারটা লিখে নাও। দেখো কোন শব্দের বানান নির্দিষ্ট রূপে থাকবে। দেখো কোন শব্দের বানান নির্দিষ্ট রূপে থাকবে, কোন শব্দের বানান নির্দিষ্ট রূপে থাকবে, তার মানে হচ্ছে কোন শব্দের বানানগুলো কোনো পরিবর্তন হয় না। এই শব্দগুলোর বানানগুলো কি একটু খেয়াল করি। কোন শব্দগুলোর বানান অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত, জাস্ট প্রশ্নটা একটু হিন্স খাটাইছে, মানে একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করছে। কোন শব্দের বানান নির্দিষ্ট রূপে মানে হচ্ছে পরিবর্তন হয় না, কোন শব্দের বানানগুলো পরিবর্তন হয় না, যেই শব্দগুলো আমাদের এই বাংলা ভাষায়, যেই শব্দগুলো আমাদের এই বাংলা ভাষায় কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে, বাংলা ভাষায় অ্যাড হয়েছে, সেই বানানগুলোকে আমরা বলি তৎসম বা সংস্কৃত ভাষা। যে শব্দগুলো কি বাংলা ভাষায় কোনো রকম পরিবর্তন বা মেকআপ টেকআপ ছাড়া ডিরেক্ট বাংলা ভাষায় ইম্পোর্ট হয়েছে, সেই শব্দগুলোকে আমরা কি বলি? সেই শব্দগুলোকে আমরা বলি যে তৎসম বা সংস্কৃত শব্দ। মূলত সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে শব্দগুলো বাংলা ভাষায় আসছে সেগুলো আমরা বলি তৎসম শব্দ। আর এই তৎসম শব্দের মধ্যে মূলত সংস্কৃত ভাষা থেকে যেই শব্দটা বাংলা ভাষায় একটু মেকআপ টেকআপ করে পরিবর্তন করে আসছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে আমরা দেখলাম আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার দুইটাই, তৎসম শব্দ এবং সংস্কৃত শব্দ। এই দুইটা তো আমরা এখানে নিতে পারবো না, তাহলে দুইটা কোথায় আছে? দুইটা অপশনে আছে, ক এবং খ, তার মানে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে গ। তো আমার রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে গ। রাইট অ্যান্সার কি? গ। যেহেতু আমাদের ক এবং খ দুইটা কোথায় আছে? অপশন গ তে আছে। তোমাদেরকে আমি বলি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু একটা জায়গায় খুব বেশি প্যারা খাও। তোমরা কি করো? প্রশ্ন দেখছো, প্রশ্ন দেখে আর কোনো দিকে তাকাও না। এই কি বলছে? কোন শব্দের বানানটি নির্দিষ্ট রূপে থাকে? ও আমার এরকম করে বৃত্তপাঠ করো। কেন ভাই, হুড়মুড় করার কি আছে? তোমার প্রশ্ন একটা কমন আসছে, একটু ঠান্ডা মাথায় রিল্যাক্সে দেখো, চারটা অপশন একটু দেখো যে কোনটা রাইট অ্যান্সার। এই জায়গায় কিন্তু অনেক শিক্ষার্থী আছে, ইভেন আমি ইনক্লুডেড আমিও কিন্তু তোমাদের মতোই ছিলাম। আমিও এরকম করছি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যে এরকম প্যারা গেছি একটা। আমার প্রশ্নটা ইজি একদম কমন ছিল, যে বলছে যে টি-20 বিশ্বকাপে কোন ক্রিকেটার শততম সেঞ্চুরি করছে, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন আসছে, আমি জানতাম এই প্রশ্নটার উত্তর কি, কিন্তু যখন আমি বৃত্ত পাঠ করছি তখন যাই দেখি এরকম ক খ নিচে আছে, তখন আমি প্যারা খেয়ে কি হলো, এটা আমার সাথে কি হলো? আমার কিন্তু পুরো পরীক্ষাটাই খারাপ হয়েছে। একটা জানা প্রশ্ন ভুল করলে 5টা অজানা প্রশ্ন ভুল করার সমান। তুমি 5টা ভুল করছো, না যায় না, কোনো প্যারা নাই, কিন্তু একটা প্রশ্ন তুমি যদি যাই না ভুল করো, ওইটার জন্য দেখবা তোমার মন খারাপ হয়ে যাবে। পরীক্ষায় যে আরও ভুল করছো ওগুলো কোনো প্যারা নাই, সমস্যা নাই, কিন্তু তুমি যাই না একটা প্রশ্ন ভুল করলে তোমার জন্য অনেক দুঃখ এবং কষ্টদায়ক। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা পরীক্ষা দিবা, হুড়মুড় করবা না, যা পারো তা একটু ঠান্ডা মাথায় উত্তর দিবা, যেটা পারো না এটা একটু চিন্তা করবা, ঠিক আছে? ওকে, তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে ক এবং খ। ক এবং খ। বলছে বাঙালির ইতিহাস বইটি লিখেছেন কে? একটু দেখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাঙালির ইতিহাস বইটি লিখেছেন কে? বাঙালির ইতিহাস বইটি লিখেছেন কে? আমার শিক্ষার্থী বন্ধুরা একটু বলো তো, বাঙালির ইতিহাস বইটা কে লিখছে? বইটা কে লিখছে? বাঙালির ইতিহাস বইটি লিখেছেন কে? 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 বলো তো দেখি, বাঙালির ইতিহাস বইটি লিখছে কে? বাঙালির ইতিহাস বইটি লিখেছে কে? বাঙালির ইতিহাস বইটি লিখেছে নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায়। 53 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায়। তাহলে বাঙালির ইতিহাস বইটি কে লিখছে? নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায়। এরপর আসি, কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ওকে ফাইন, ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসছে। আমরা জানি ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, প্রধান আলোচনার বিষয় বা আলোচ্য বিষয়,
প্রধান আলোচ্য বিষয় কয়টা? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। কয়টি শিক্ষার্থী বন্ধুরা? 4টি। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। এই যে ব্যাকরণের 4টা প্রধান আলোচ্য বিষয় আছে, ব্যাকরণের প্রধান 4টা আলোচ্য বিষয় আছে, এই আলোচ্য বিষয়গুলোর মধ্যে কি কি আছে দেখো। আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রথমে আছে ধ্বনিতত্ত্ব। কি আছে? ধ্বনিতত্ত্ব, যেখানে ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করা হয়। 2 নম্বরে আছে শব্দতত্ত্ব। কি আছে? শব্দতত্ত্ব। 3 নম্বর আছে শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। ওকে, 3 নম্বর আছে আমাদের বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম কি? পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। এবং 4 নম্বরে ফাইনালি আছে আমাদের অর্থতত্ত্ব। কি আছে? অর্থতত্ত্ব। এখন আমাকে বলছে এখানে ব্যাকরণে কারক বিশ্লেষণ, কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? খেয়াল রাখতে হবে, এখানে বলছে কারক, আমার কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়। চলো আমরা একটা টেকনিকে আমরা কারকটা শিখি। কারক না, নট অনলি কারক, আমরা সবগুলোই শিখবো। একটু খেয়াল করি, আমরা একটা টেকনিক বলি। টেকনিকটা হচ্ছে টেকনিকটা একটু লিখে রাখো সবাই। ভাইয়া এত সময় না পড়িয়ে জানতে হবে, অনেক বেশি শেষ করে যায়। তোমাদের কালকে পরীক্ষা, যেহেতু আমরা শর্টকাট চেষ্টা করছি, আমি জাস্ট যেগুলো পিন পয়েন্ট এগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করো, বা নোট না জাস্ট দেখো, তাইলেই হবে। মনে রাখবা কীভাবে? জ্যোতির বাবার একটাই উক্তি। সেটা কি? সেটা হচ্ছে পদ পরিবর্তনের। জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা হচ্ছে পদ পরিবর্তনের। তাহলে কি কি আছে দেখো। জ্যোতির বাবার একটাই উক্তি, পদ পরিবর্তনের। এগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এগুলো কি? এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কিভাবে? এই জ্যোতি থেকে মনে রাখবা, জ্যোতি চিহ্ন বা স্যাত চিহ্ন। জ্যোতি থেকে মনে রাখবা কি? জ্যোতি চিহ্ন ও স্যাত চিহ্ন। জ্যোতি চিহ্ন স্যাদ চিহ্ন। তাহলে জ্যোতি চিহ্ন স্যাদ চিহ্ন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এই টেকনিকটা মনে রাখবা, এটা হচ্ছে বাক্যতত্ত্ব। কোন তত্ত্ব? বাক্যতত্ত্ব। এই জ্যোতির বাবার বাতে হচ্ছে বাচ্য, মনে রাখবা, বাতে বাচ্য। আবার এই এখানে বা আছে না, এই বাতে হচ্ছে বাক্য, মানে বাক্য সংক্রান্ত যা আছে সবই হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আসো একতে কি? এই একতে হচ্ছে এক কথায় প্রকাশ। একটা হচ্ছে এক কথায় প্রকাশ। আর কতে কি? কতে হচ্ছে কারক। একতে এক কথায় প্রকাশ, কতে কারক। আর উক্তিতে হচ্ছে উক্তি নিজেই। আর পদ পরিবর্তন থেকে হচ্ছে পদ পরিবর্তন। তাহলে এই সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই সবগুলো হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মনে রাখবা, এখানে নোট লিখো সবাই, একটু নোট লিখো। নোটে লিখবা এই যে পদ পরিবর্তন, এই পদ পরিবর্তন মনে রাখবা। পদ পরিবর্তন যদিও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, তবে পদ প্রকরণ হচ্ছে আবার শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, এটা 3টা স্টার দিয়ে রাখো, ঠিক আছে? পদ পরিবর্তন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, তবে পদ প্রকরণ হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। একটু খেয়াল করি, তাহলে আমি বললাম জ্যোতির বাবার একটাই উক্তি, পদ পরিবর্তনে জ্যোতিতে জ্যোতি চিহ্ন, স্যাত চিহ্ন, বিরাম চিহ্ন। বাতে বাচ্য, বাতে বাক্য। একটি এক কথায় প্রকাশ, এই কতে হচ্ছে কারক। তাহলে একটু খেয়াল করি, কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলো তো দেখি? কারক ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে উক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পদ পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা যে পড়াচ্ছিলাম, একটু খেয়াল করো, এখানে আসছে কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এখন একটু আমরা আসি বলছে ব্রাহ্মলিপি কোন লিপি থেকে ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা লিপি এসেছে? বাংলা লিপির কোন লিপি থেকে, মানে ব্রাহ্মলিপির কোন লিপি থেকে বাংলা লিপি আসছে? আমরা এই প্রশ্নটার উত্তর সবাই একটু দিব, যে ব্রাহ্মী লিপির
কোন রূপ থেকে বাংলা লিপি এসেছে? ব্রাহ্মী লিপির কোন লিপি থেকে? সারদা লিপি, নাগাদ লিপি, কুষাণ লিপি না কুটিল লিপি? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? সবাই একটু বলো তো দেখি রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কী হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কী কী পড়বা? ওকে ফাইন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদেরকে আমি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাস, কারক, বিভক্তি এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। মূলত তোমরা ব্যাকরণ পাঠটার পাশাপাশি তোমরা বাংলা ফার্স্ট পেপারের যে জিনিসগুলো পড়ছো বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট সমাধান করো, নতুন কোনো কিছু শেখার দরকার নাই, জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাও। সকল বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন পড়বা ফার্স্ট পেপারের জন্য। সেকেন্ড পেপারের জন্য তুমি শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সমাধান তো করবেই, এছাড়াও যত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলো তোমার কাছে যদি থাকে তুমি একটু সমাধান করে যাও। আর এখানে যেহেতু একটা জিনিস আছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে অনেক শিক্ষার্থী অলস হয়ে যায়। তুমি যেই ধাঁচে পড়াশোনা করছো এতদিন এই জিনিসগুলোই পড়ো, ভালোভাবে রিভিশন দাও। এছাড়া যদি চাও আমি স্পেশালি তোমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভিডিও দিব আগামীকাল সকালে, তোমরা একটু ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেক কিছু পাবা। ওকে, রাইট অ্যান্সার কী হবে? কুটিল লিপি। বাংলা লিপির বিবর্তিত রূপকে বলা হয় কুটিল লিপি। মূলত একটা সময় কুটিল লিপি ব্রাহ্মী লিপি থেকে শিখে দেখো, একটু খেয়াল করো, ব্রাহ্মী লিপি মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে এই লিপি বাম দিক থেকে ডান দিকে লিখে, আর খরষ্টি লিপি কি ডান দিক থেকে বাম দিকে উল্টা দিকে আসে, যেটা আরবি লিপি। ঠিক আছে, তাহলে ব্রাহ্মী লিপি কোন লিপির? ব্রাহ্মী লিপির বাংলা লিপি আসছে কীভাবে? যদি পরীক্ষা আসে যে বাংলা লিপি কোন লিপি থেকে আসছে, তাহলে ব্রাহ্মী লিপি হবে, কোনো সমস্যা নেই, ব্রাহ্মী লিপি থেকে আসছে। কিন্তু যদি বলা হয় বাংলা লিপি কোন লিপির মাধ্যমে আসছে, তাহলে কিন্তু হবে কুটিল লিপি, কারণ বাংলা লিপির বিবর্তিত রূপ একটা সময় কুটিল লিপি ছিল, কুটিল লিপি থেকে মূলত ব্রাহ্মী লিপি আসছে। ওকে, এই ব্রাহ্মী লিপির বয়স কত? পরীক্ষা আসতে পারে। এই ব্রাহ্মী লিপির বয়স কত বলো তো? এই ব্রাহ্মী লিপির বয়স কত? ব্রাহ্মী লিপির বয়স কত? আপনার চকবাজার অফলাইন ব্যাচ আছে? না ভাই, আমার অফলাইন ব্যাচ নেই, অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচের লিঙ্কটা একটু দিয়ে দাও। যারা আমার জিএসটি ব্যাচে বা জাহাঙ্গীর জিএসটি বা যারা আরইউ ব্যাচে ভর্তি হতে চাও, তারা জিএসটি কিংবা আরইউ ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমরা জাস্ট জিএসটি অথবা আরইউ, জাস্ট আরইউ লিখে কমেন্ট করো, আরইউ লিখে কমেন্ট করো। যারা আমার আরইউ ব্যাচে ভর্তি হতে চাও তারা আরইউ লিখে কমেন্ট করো, জিএসটি ব্যাচে ভর্তি হতে চাও জিএসটি লিখে কমেন্ট করো। ঠিক আছে, আজকে কিন্তু মেগা অফারে তোমাদের জন্য ভর্তি চলছে, তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ইনবক্স করো। ওকে, অথবা ইনবক্স না করতে পারলে জাস্ট কমেন্টে আরইউ লিখো, আরইউ বা জিএসটি লিখো। তারা বলছে ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে বাম দিক থেকে ডান দিকে লিখে, ব্রাহ্মী লিপির বয়স হচ্ছে 2500 বছর, 2500 বছর, 2500 বছর। তাহলে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি আসছে কোন লিপি থেকে? কুটিল লিপি থেকে। কোন লিপি? কুটিল লিপি থেকে। ওকে ফাইন। আমরা মূলত আমাদের যে জিএসটি কম্বো ব্যাচটা আছে, আরইউ বা জিএসটির জন্য যে কম্বো ব্যাচটা আছে, সেই ব্যাচটাতে মূলত আমরা কি পড়াবো? আমরা বাংলা পড়াবো, ইংরেজি পড়াবো এবং সাধারণ জ্ঞান পড়াবো। এখন এই ইংরেজির জন্য আপনাদের স্পেশালিস্ট 12 বছরের অভিজ্ঞ আমির স্যার আপনাদের জন্য আছেন, এবং জিকের জন্য আপনাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার, যিনি মিহির জিকে বইয়ের সহযোগী লেখক, তিনি আছেন, এবং শিক্ষা বইয়ের লেখক আমি রাশেদুল ইসলাম আপনাদের সাথে আছি। আমরা 3 জন শিক্ষক আপনাকে গুরুত্ব নিয়ে পড়াবো, আপনার বিশ্ববিদ্যালয়ের অনুরূপ আপনাকে আমরা প্রস্তুত করব। তো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তারা এই যে আমাদের ডিউ পরবর্তী অল ইন অল ব্যাচ, এই অল ইন অল ব্যাচে আমরা 3 জন শিক্ষক আপনাদের সার্বক্ষণিক গাইডলাইনে 60টা ক্লাস দিব, মোট 60টা ক্লাস নিব, 60টা ক্লাস, 50টি পরীক্ষা এবং লেকচার শিট, প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট আপনাকে পিডিএফ দেওয়া হবে। এবং আমাদের মূল কোর্স ফি ছিল 1500 টাকা, কিন্তু আমরা এই কোর্স ফিটা যারা 20 তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য আমরা কোর্স ফিটা নির্ধারণ করেছি 33% ডিসকাউন্ট দিয়ে। 33% ডিসকাউন্ট দিয়ে আমাদের এখন বর্তমান সময়ের কোর্স ফি মাত্র 999 টাকা। মাত্র কত? 999 টাকা। যারা ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ, রকেট পার্সোনাল নাম্বার, এই নাম্বারে মাত্র 999 টাকা পাঠিয়ে আপনি কিন্তু আমাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে ভর্তি হয়ে কিন্তু আপনারা কিন্তু ক্লাসগুলো করতে পারেন। ঠিক আছে, যারা ভর্তি হতে চান তারা অফকোর্স এখানে আরইউ লিখে কমেন্ট করেন। যারা এখন ভর্তি হবেন তারা নাম্বারটা স্ক্রিনশট দিয়ে এখনই বিকাশ করে ফেলেন, অথবা যারা ক্লাস শেষে ভর্তি হবেন তারা আরইউ অথবা জিএসটি লিখে কমেন্ট করেন, জিএসটি লিখে কমেন্ট করেন। কারা কারা ভর্তি হতে চান একটু জাস্ট কমেন্ট করেন। ওকে,
আমরা একটু আসি, বলছে ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেন। তাহলে ইউনেস্কো একটু খেয়াল করেন, এই প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ইউনেস্কো কত সালে এই যে আমাদের 21শে ফেব্রুয়ারিটাকে, ইউনেস্কো কত সালে এই যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয়? তাহলে ইউনেস্কো কত সালে আমাদের এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? সবাই একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন কত সালে ইউনেস্কো বাংলা ভাষাকে একটু খেয়াল করেন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের ভাষা আন্দোলন মূলত আমরা জানি 52তে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। এই 52 ভাষা আন্দোলনের পরে আমাদের এই ভাষার জন্য যখন আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, তারপরেই কিন্তু 1999 সালে ইউনেস্কো বিষয়টা তাদের চোখে আনে বা নজরে আনে, এবং 1999 সালে কিন্তু এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। বলছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে? যদিও প্রশ্নটা মানে শতভাগ সত্য নয় এই কথাটা, তারপরও আমাদের যেহেতু পরীক্ষা প্রশ্ন আসে, তার মানে রাইট অ্যান্সারটা আমাদের নিতে হবে, কিছু করার নেই, এটা পরীক্ষা প্রশ্ন আসছে। বিগত বছরের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে যে বাংলাদেশ ছাড়াও কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বা কোন দেশের রাষ্ট্রভাষা বাংলা? বাংলাদেশ ছাড়াও কোন দেশের রাষ্ট্রভাষা বাংলা? বাংলাদেশ ছাড়াও কোন দেশের রাষ্ট্রভাষা বাংলা? রাইট অ্যান্সার কী হবে? সিয়েরা লিওন। রাইট অ্যান্সার কী হবে? সিয়েরা লিওন। রাইট অ্যান্সার কী হবে? সিয়েরা লিওন। ওকে, এরপর একটু আসি, বলছে সিনট্যাক্স শব্দের পারিভাষিক অর্থ কি? আমরা জানি আমাদের ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে 4টা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এগুলোর মধ্যে সবগুলোর ইংরেজি শব্দগুলো আমাদের জানতে হবে। এখানে আছে শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব মূলত শব্দতত্ত্বের আরেকটা রূপ, বাক্যতত্ত্ব। একটু খেয়াল করি, এগুলোর মধ্যে আমাদের এই সিনট্যাক্স শব্দটি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সিনট্যাক্স শব্দটি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু কমেন্ট করেন, সিনট্যাক্স শব্দটি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? কোন তত্ত্বের আলোচ্য বিষয়? দেখেন, আমরা জাস্ট আমাদের যদি কনসেপ্ট খাটাই তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাই। দেখেন, আমরা জানি রূপতত্ত্ব আর শব্দতত্ত্ব একটারই নাম, তার মানে এই দুইটা কোনোটাই রাইট অ্যান্সার হওয়ার পসিবিলিটি নাই, কারণ দুইটা একসাথে থাকতো। হয়তো যদি একসাথে থাকলে তাহলে আমরা মাইনে নিতাম, কিন্তু দুইটা হওয়ার কোনোভাবে পসিবিলিটি নাই, তার মানে দুইটা বাদ অটোমেটিক্যালি। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা না এটা। দেখেন, মনে রাখবেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমিস্টেক। তার মানে সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব, সিনট্যাক্স কি? বাক্যতত্ত্ব। আর এই অর্থতত্ত্ব মানে হচ্ছে সেমিস্টেক, অর্থতত্ত্ব মানে কি? সেমিস্টেক। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আরও একটা নাম আছে, বাক্যতত্ত্বের আরও একটা নাম কি? বাক্যতত্ত্বের আরও একটা নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরও একটা নাম হচ্ছে পদক্রম। বাক্যতত্ত্বের আরেক নাম কি? পদক্রম। তাহলে শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। ওকে, এখন একটু আসি, বলছে ব্যাকরণ শব্দ, একটু খেয়াল করে, ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? মানে সোজা কথা ভাই, ব্যাকরণ শব্দের প্রকৃতি প্রত্যয় করো। সোজা কথা, প্রকৃতি প্রত্যয়। এখানে চাইছে প্রকৃতি প্রত্যয়। সোজা কথা, এটা চাইছে কি? প্রকৃত প্রত্যয়। তার মানে ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? এটা আমাকে লিখতে হবে। ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? বলো, ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? বলছে ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় মানে ব্যাকরণ শব্দের বিশ্লেষণ রূপ, মানে ব্যুৎপত্তিগত রূপ, বিশ্লেষণ রূপ, গঠন, বিশ্লেষণ, এগুলো একই জিনিস। এগুলো হচ্ছে আমাকে জাস্ট বলছে যে আমাকে প্রকৃত প্রত্যয় করে দাও, মানে সোজা বাংলায় বলে প্রকৃত প্রত্যয় করে দাও। তাই একটু খেয়াল করি, এই ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এই হচ্ছে আমাদের ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দের যদি পরীক্ষা আসে ব্যাকরণ শব্দের গঠন কি, ব্যাকরণ শব্দের গঠন কি, তাও এটা রাইট অ্যান্সার হবে। যদি বলা ব্যাকরণ শব্দের বিশ্লেষণ রূপ কি, বিশ্লেষণ রূপ কি, তাও এটা রাইট অ্যান্সার হবে। যদি বলা ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি, প্রকৃতি প্রত্যয়, প্রকৃত প্রত্যয় কি, তাও এটাই রাইট অ্যান্সার হবে। তার মানে বিযোগ আযোগ ক্রিযোগ অন, বিযোগ আযোগ ক্রিযোগ অন, এটা কি? এটা হচ্ছে ব্যাকরণ শব্দের গঠন, বিশ্লেষণ রূপ, প্রকৃত প্রত্যয়, বিযোগ আযোগ ক্রিযোগ অন, বিযোগ আযোগ ক্রিযোগ অন, বিযোগ আযোগ ক্রিযোগ অন। যদি পরীক্ষা আসে ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টি? ব্যাকরণ শব্দে উপসর্গ, ব্যাকরণ শব্দে উপসর্গ আছে দুইটা। কয়টা? দুইটা। একটা কি কি? একটা হচ্ছে বি আর একটা হচ্ছে আ, বি আর একটা আ। ব্যাকরণ
ব্যাকরণ শব্দটি কোন প্রত্যয় সাধিত শব্দ? দেখেন এখানে একটা ধাতু আছে, তার মানে ব্যাকরণ শব্দটি হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, ব্যাকরণ শব্দটি কি প্রত্যয় সাধিত শব্দ? কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এখন আমাকে বলতে পারেন ভাই এখানে ধাতু দেখে আপনি কৃৎ প্রত্যয় ভাবলেন কেমন? এটা তো প্রকৃতি, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা কি প্রকৃতি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আর এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা থাকে এটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে ব্যাকরণ শব্দটি হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, যার বিশ্লেষণ রূপ হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ কন। ব্যাকরণ শব্দে উপসর্গ আছে 2টা, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ আকরণ, এটা একটা ব্যঞ্জন সন্ধি, বি যোগ আকরণ, এটা একটা স্বরসন্ধি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি, আমাদের এই সন্ধিগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের শব্দগুলো খেয়াল রাখতে হবে। দেখেন খেয়াল করি, বলছে 14 বুড়ি বাগদাটির অর্থ কি? 14 বুড়ি বাগদাটির অর্থ কি? শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু আমাকে বলেন 14 বুড়ি বাগদাটির অর্থ কি? 14 বুড়ি বাগদাটির অর্থ কি? সবাই একটু কমেন্ট করেন 14 বুড়ি বাগদাটির অর্থ কি? চোদ্দ বুড়ি বাগদাটির অর্থ কি? জাহাঙ্গীরনগরে কাজে দিবে, হ্যাঁ জাহাঙ্গীরনগর কাজে দিবে। জাহাঙ্গীরনগরে চিপাচাপা থেকে প্রশ্ন করে ভাই, আমি তো বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম চিপাচাপা থেকে প্রশ্ন হয়। তো এরকম করে বিশ্লেষণ করে কে পড়াবে আপনাকে বলেন? এখন তো সবাই ভাষা তথ্য দিয়ে পড়ায়, অনলাইনে পড়েন আর অফলাইনে বলেন, সবাই ভাষা তথ্য দিয়ে পড়ায়, ডিপ পড়ায় না। ঠিক আছে, কারণ ডিপ থেকে পরীক্ষা প্রশ্ন আসে ভাই। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনার পরীক্ষা প্রশ্নগুলো কেমন হয়েছে? ওই ভাষা তথ্য থেকে প্রশ্ন আসছে, ডিপ থেকেই প্রশ্ন হয়। ঠিক আছে, তো একটু আসি 14 বুড়ি বাগদাটির অর্থ কি? 14 বুড়ি বাগদাটির অর্থ কি? 14 বুড়ি বাগদাটির অর্থ কি? 14 বুড়ি বাগদাটির অর্থ হচ্ছে প্রচুর, প্রচুর মানে অনেক, লার্জ, অনেক। 14 বুড়ি বাগদাটি শব্দের অর্থ হচ্ছে প্রচুর। 14 বুড়ি বাগদাটির অর্থ কি? 14 বুড়ি বাগদাটির অর্থ হচ্ছে প্রচুর। 14 বুড়ি বাগদাটির অর্থ হচ্ছে প্রচুর। যারা পারেন না তারা একটু নোট করে রাখেন, এই বাগদারাটা আগে পড়ি নাই আমি, এর জন্যই তো আমি আজকে পড়াইতেছি। পরীক্ষা আসলে আমাকে একটা থ্যাংক ইউ দিবেন, আমার নাম নিয়ে বলবেন রাশেদ স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, কারণ 14 বুড়ি বাগদাটির অর্থ কি? 14 বুড়ি বাগদাটির অর্থ হচ্ছে প্রচুর। সব যদি আপনি পারেনি তাহলে আপনি শিখবেন কি আমার থেকে বলেন? সব যদি পারেন তাহলে শিখবেন কি? 14 বুড়ি বাগদাটির অর্থ হচ্ছে প্রচুর, প্রচুর। ওকে, এরপর একটু আসি, এখানে আছে তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ কি বলেন তো? তস্কর শব্দের অর্থ কি? তস্কর। অনেক শিক্ষার্থী বলবে ভাই এটা মনে হয় এটা বিভীষণের প্রতিভা থেকে আসছে। আরে ভাই শব্দার্থ থেকে আসছে, ফাও কথা, খালি কোথাকার জিনিস কোথাকার টাইনা নেওয়া যায়। দেখো একটু খেয়াল করো, তস্কর শব্দটির অর্থ কি? তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ কি? এটা কই থেকে আনলেন ভাই? এটা কই থেকে আনবো? এটা কই থেকে আনবো? বাগদারা থেকে আনছি, এটা আসছে বিগত বছরের পরীক্ষায়। ঠিক আছে, একটু খেয়াল করো, তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ কি বলো দেখি? তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ কি? গুড, ভেরি গুড। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। তস্কর শব্দের অর্থ কি? চোর। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। দেখো দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ কি বলো? দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা এই দ্বারা শব্দের অর্থ কি? এই দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ কি বলো? দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ কি? দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। দ্বারা শব্দের অর্থ কি? স্ত্রী। দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। মুখস্থ হয়ে যাবে আমার সাথে। আমাকে বলে না অনেক শিক্ষার্থী যে ভাই আপনি এক কথা 4 বার বলেন, 5 বার বলেন। ভাই এগুলো বলি কারণ মুখস্থ হবে তোমার। বারবার শুনতে এখন হয়তো বিরক্ত লাগবে, কিন্তু তুমি একটা শব্দ বারবার শুনলে তোমার বিরক্ত লাগলেও তোমার এই শব্দটা ব্রেনে গেঁথে যাবে। যদি একটা টাচ যদি ব্রেনে দেয় তাহলে তোমার এই শব্দটা গেঁথে গেল, তোমার আর এই শব্দটা আর পড়া লাগবে না। পরীক্ষা আসছে তো বলো কী বলছিল, দূর গোড়ার ডিমে এক কথা 14 বার বলে ভাই। ওই যে কী জানি ও স্ত্রী ওইটাই না, এইটাই বৃত্তপাঠ কর লাগা, তার মানে স্ত্রী। অনেক শিক্ষার্থী বুঝে না আসলে আমরা কেন এক কথা এতবার রিপিট করি। আমি একবার বলে গেলে তো তুমি খেয়াল করলে কি করলা, না করলে নাই, গোড়ার ডিম। ঠিক আছে, কিন্তু যদি একটা কথা বারবার বলা হয় অ্যান্সারগুলোই তো বারবার বলি, তাই না? দ্বারা শব্দের অর্থ কি? কি এরকম তার করি না। দ্বারা শব্দের অর্থ কি? স্ত্রী। দ্বারা শব্দের অর্থ কি? স্ত্রী। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার কি? স্ত্রী। রাইট অ্যান্সার কি? স্ত্রী। কয়বার বলছি বল? 20 বার বলে ফেলছি এখন পর্যন্ত। তারপর যদি মুখস্থ না হয় তাহলে কেমনি কি করবো? খাওয়াই দিব? তোদেরকে খাওয়াই দিব বল?
ওকে, একটু খেয়াল করো, নিচের কোনটি সঠিক বল, নিচের কোনটি সঠিক? অপশন কতে আসছে ছেলের হাতের মোয়া অসমাপ্ত বস্তু, না ভাই। জল যোগ মানে ভারী জল হবে না ভাই। বলছে জড়কাক, এটা কি বলো? জড়কাক মানে হচ্ছে বিপর্যয়, জড়কাক মানে কি? বিপর্যয়। জড়কাক মানে কি? বিপর্যয়। ভাই কাউয়া যদি একসাথে যদি 5-6টা ধরে ধরে তোর অবস্থা খারাপ করে দেবে ভাই। আমি আরেকটা তথ্য দিয়ে রাখি তোমাদেরকে। রাস্তাঘাটে কখনো যদি একা কাক পাও, একা কি পাও? কাক পাও, মনে করো কাউয়া আর কি যেটা, হ্যাঁ, রাস্তাঘাটে তুমি যদি একা কখনো কাক পাও, এই কাকরে মারতে যাবা না, কাকরে মারতে যাবা না। আমি ছোটোবেলায় আমার নিজের ব্যক্তিগত একটা থিওরি, পরবর্তীতে দেখলাম যে না আসলে এটা সাইন্টিফিক্যালি প্রুভ আছে। কাককে কি করবা না, একা পাইলে কখনো মারবা না বা ঢিল ছড়বা না। কাকের চোখের মধ্যে কিন্তু ক্যামেরা আছে, সেন্সর আছে, সেন্সর। এই যে কাকের চোখে কিন্তু সেন্সর আছে। তুমি যখন 1 লাখ কাউয়ারে পাইয়া মাইরা দিছো, সেই কাউয়া কিন্তু তোমার ছবি তুলে ফেলছে। সে যদি তোমার ছবি তুলে ফেলছে, তোমার জাস্ট এই কাককে তুমি পাইছো, একা পায়ে মাইরা দিছো, সে তোমার ছবি তুলছে, স্ক্যান করে রাখছে। সে যে কী করবে, এই ছবি তাদের এই যে কাক কমিউনিটি সেন্টার আছে না, মানে কাকের যে সম্প্রদায় আছে, কাকের যে গোষ্ঠী আছে, এই সব কাকের কাছে ইমেল করে পাঠাই দিবে। মানে হচ্ছে চোখের যে সেন্সর, এই সেন্সর দিয়ে বলে দিবে যে আমার অমুক লোকটা মারছে, ঠিক আছে। এই সেন্সরে সে কী করবে, ওই এলাকার যত কাক আছে সবাই বলে দিবে, ঠিক আছে। তো সেই কাকরা কী করবে, তোমারে খুঁজবে, তোমার খুঁজতে থাকবে, সিআইডির মতো খুঁজবে। তোমার যদি একা পায়, যদি মনে করে যে না তারা এখন অ্যাটাক করা সম্ভব, এই কাউয়া কী করবে, এই কাউয়া কাক কী করবে, সবাই তোমার একসাথে অ্যাটাক করবে। অনেক সময় দেখো না যে আমাদের কাক রাস্তাঘাটে দেখবা কাক কা 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 চিল্লাচ্ছে, একসাথে অনেকগুলো চিল্লাচ্ছে, মূলত তারা মিটিং করে, ঠিক আছে। এটা মিটিং করে যে কোনো সমস্যা হলে তারা এগুলো নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তো এই যে কাক, ছোটোবেলায় আমি কি করতাম, এই যে নদীর পাড়ে আমার নানির বাড়িতে ঘুরতে গেলে আমি কাক পাইলে কাককে তাড়া করতাম, ছোটো ছিলাম তো তাড়া করতাম, আমার মনে আছে তাড়া করতাম। তো এক সময় কী হয়েছে, আমি যে নানির বাড়িতে থাকে নদীর পাড় গ্রাম, ঠিক আছে, নদীর পাড়ে যে গুমতি নদীর পাড়ের যে গ্রাম, পরীক্ষা প্রশ্ন আসে যে নদীতে জোয়ার ভাটা নাই, কোন নদীতে? গুমতি নদীতে জোয়ার ভাটা নাই, ঠিক আছে। ওই নদীর পাড়ে, একদম নদীর পাড়ে আমি বসে তেলের পিঠা খাচ্ছিলাম। আমার মনে আছে এখনো, আমি একদম ছোট ভাই, তখন আমার বয়স কত হবে, 4 কি 5, সর্বোচ্চ 5 বছর, এর বেশি হবেই না। তো আমি নদীর পাড়ে বসে তেলের পিঠা খাচ্ছিলাম, এরকম সময় এই যে তেলের পিঠা থাকে খাচ্ছিলাম, এরকম সময় আমাকে কাক কী করছে, আমাকে ছু মেরে এসে আমার হাত সহ এরকম করে, পিঠা তো নিচে আমার হাতে এসে কামড় দিছে, ঠিক আছে। এরপর থেকে আমি দৌড়াই, কাকও আমার পিছন পিছন দৌড়ায়, আমিও দৌড়াই, কাকও আমার পিছন পিছন দৌড়ায়, মানে একেবারে মাইরা ফেলার অবস্থা ছিল, বুঝছো। পরে আমার নানির আম্মা, মানে আমার নানির আম্মা, আমি মূলত গেছিলাম বেড়াতে আমার নানির মার বাড়ি, মানে আচ্ছা আমার আম্মার নানির বাড়িতে বেড়াতে গেছিলাম। তো পরে আমার কী করছে, এটা বড় মা হয়, বড় মা কাঁথা আয়না দিছে, কাঁথা আয়না পরে আমাকে ঢাইকা দিছে যেন কাক যেন আমাকে আর না দেখতে পায়। কাক কিন্তু খুব ডিয়ারিং জিনিস। তো দেখো পরীক্ষা প্রশ্ন আসছে, নিচের কোনটি সঠিক? মানে জড়ো কাক, জড়ো কাক মানে কি? বিপর্যন্ত, মানে জড়ো কাক মানে কি? জড়ো অনেকগুলো কাক একসাথে থাকলে অবস্থা খারাপ হবে। কাক বিশেষজ্ঞ রাশেদ ভাই, কাক বিশেষজ্ঞ না, এটা তুমি গুগলে সার্চ দিও, বা তোমার যদি কোনো জায়গায় থাকে তোমরা একটু দেখে নিও। আমি জানতাম না, নিজেও জানতাম না, পরে অবাক হয়েছি যে আসলে কাকের চোখে সেন্সর আছে, ক্যামেরা আছে। ওকে ওকে, গুডস শব্দের অর্থ কি মনে রাখবা? গুড শব্দের অর্থ কি? গুড শব্দের অর্থ হচ্ছে ভালো। গুড শব্দের অর্থ কি? ভালো, ঠিক আছে। গুড শব্দের অর্থ ভালো। এই গুডের সাথে যখন এস যোগ হয়, গুডের সাথে যখন এস যোগ হয় তখন কি হয়ে যায়? এটা গুডস। গুডস মানে কি? গুডস মানে হচ্ছে পণ্য। গুডস মানে কি? পণ্য। গুডস মানে কি? পণ্য। আমাকে কাক ছোটবেলায় ঠোকর দিছে। ওকে, এরপরে আসি, বলছে চিন্ময়। চিন্ময় শব্দের বিপরীত শব্দ কি? চিন্ময় শব্দের বিপরীত শব্দ কি? বলো, চিন্ময় শব্দের বিপরীত শব্দ কি? 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 65 নাম্বার প্রশ্ন। 65 বিপরীত শব্দ। আমি কিন্তু অর্থ বলি না, আমি বলছি বিপরীত শব্দ। চিন্ময় শব্দের বিপরীত শব্দ কি? 65 নাম্বার প্রশ্ন। চিন্ময় শব্দের বিপরীত শব্দ কি? চিন্ময় শব্দের বিপরীত শব্দ কি? চিন্ময় শব্দের বিপরীত শব্দ কি? চিন্ময় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অচেতন। অচেতন। চিন্ময় শব্দের অর্থ হচ্ছে চেতন, আর চিন্ময় শব্দের বিপরীত শব্দ হচ্ছে অচেতন।
ওকে, এখন একটু আসি, নিচের কোনটি ম্যাগ শব্দের সমার্থক শব্দ? বলছে সমার্থক শব্দে আসো, ম্যাগ শব্দের সমার্থক শব্দ, নিচের কোনটি ম্যাগ শব্দের সমার্থক শব্দ? নিচের কোনটি ম্যাগ শব্দের সমার্থক শব্দ? নিচের কোনটি ম্যাগ শব্দের সমার্থক শব্দ? শিক্ষার্থী বন্ধুরা বলো, এখানে আছে অম্বুর, দারাধর, তারপর আছে পয়দ, আর একটা আছে বাড়িধর। তাহলে একটু আমাকে বলো তো ম্যাগ শব্দের সমার্থক শব্দ কি? 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 বলো বলো বলো। ম্যাগ শব্দের সমার্থক শব্দ দেখো কি কি আছে। ম্যাগ শব্দের সমার্থক শব্দ আছে বাড়ি। ম্যাগ শব্দের সমার্থক শব্দ কি আছে? বাড়ি। ম্যাগ শব্দের সমার্থক শব্দ কি? বাড়ি। ম্যাগ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাড়ি, জলদর, জলদ মানে ম্যাগ কি করে? জল ধরে রাখে, তার মানে আমরা বলতে পারি জলধর। তাহলে কি বললাম? বাড়ি, জলধর। তারপর আমরা বলতে পারি জলদ। আর কি আছে? আর আছে নিরদ। আর কি আছে বলো তো দেখি? আছে বাদল, বাষ্পরাশি, বাড়িবাহ, এগুলো হচ্ছে আমাদের ম্যাগ শব্দের সমার্থক শব্দ। একটু খেয়াল করো, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? বাড়ি, এখানে বাড়িবাহ লেখা আছে, একটু খেয়াল করো, বাড়িদর। রাইট অ্যান্সার কি দেওয়া আছে? বাড়িদর। মনে রাখবা এই বাড়িদর সহ আরেকটা আছে, সেটা লিখে রাখতে পারো, বাড়িবাহ। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ম্যাগ শব্দের সমার্থক শব্দ। এগুলো কি? ম্যাগ শব্দের সমার্থক শব্দ। তাহলে আমরা বললাম বাড়ি, বাড়িধর, বাড়িবাহ। দেখো বাড়ি, বাড়িধর, বাড়িবাহ, তিনটে আছে, বাড়ি, বাড়িধর, বাড়িবাহ। জলধর, জলদর, জলদ। ঠিক আছে। এরপর দেখো নিরদ, এগুলো হচ্ছে আমাদের এই শব্দের সমার্থক শব্দ, ম্যাগ শব্দের সমার্থক শব্দ। এরপর দেখো বলছে হন্যমান যে শব্দের বিশ্লেষণ, একটু খেয়াল করো, হন্যমান বলো কোন শব্দের বিশেষণ রূপ? হনন শব্দের একটু খেয়াল করো, হনন শব্দের বিশেষণ রূপ, হনন শব্দের বিশেষণ বা অ্যাজেটিভ রূপ হচ্ছে, অ্যাজেটিভ রূপ হচ্ছে এই হন্যমান। হনন শব্দের সরি এটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে। অম্বুবাহ, ধরাধর, পায়াদ, এগুলো হচ্ছে বাড়ি শব্দের সমার্থক শব্দ। আর একটা আমরা বলছি বাড়িবাহ, বাড়িধর নয়, বাড়িবাহ হচ্ছে ম্যাগ শব্দের সমার্থক শব্দ, বাড়িধর নয়। রাইট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার এই তিনটাই রাইট অ্যান্সার, এটা হচ্ছে রং অ্যান্সার, তার মানে এইটাই রাইট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপর একটু আসি হনন বলছি। এরপর একটু আসি, বলছে নিশীত রাতে বাজছে বাঁশি। এখানে নিশীত রাত কোন পদ? নিশীত রাতে বাজছে বাঁশি, এখানে কোন পদ? নিশীত রাত কোন পদ? নিশীত রাত কোন পদ? নিশীত রাত কোন পদ? একটু খেয়াল করি, নিশীত রাত কোন পদ? একটু খেয়াল করি, রাত হচ্ছে, একটু খেয়াল করো, রাতের আগে কি আসছে? রাত হচ্ছে একটা মনে করো নাউন, কিন্তু এই নিশীত রাত শব্দটা একটু খেয়াল করো, নিশীত রাত বলছে রাত হচ্ছে মনে করো নাউন, আর রাতটা কিরকম? রাতটা হচ্ছে নিশীত, মানে রাতটা কিরকম? নিশীত। তাহলে রাত যদি নাউন হয়, এটা কি? অ্যাজেটিভ, রাতের অ্যাজেটিভ। কেমন রাত? নিশীত রাত। কেমন রাত? নিশীত রাত। তার মানে কি? এটা একটা বিশেষণ। এটা কি? এটা হচ্ছে বিশেষণ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? বিশেষণ বুঝাচ্ছে, বিশেষণ বা অ্যাজেটিভ বুঝাচ্ছে। তাহলে রাতটা কিরকম রাত? রাতটা হচ্ছে নিশীত রাত। রাতটা কি? নিশীত রাত। কেমন রাত? নিশীত রাত, অন্ধকার রাত। ঠিক আছে। আলোকিত রাত, জ্যোৎস্না রাত। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাজেটিভ। রাতটা কিরকম? রাতটা হচ্ছে নিশীত রাত। তার মানে এটা একটা বিশেষণ বা অ্যাজেটিভ। ওকে, এরপর বলছে
হাশেম কিংবা কাশেম, হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী, একটু খেয়াল করো, হাশেম অথবা কাশেম এর জন্য দায়ী। এ বাক্যে কিংবা কোন ধরনের অব্যয়, কিংবা কোন ধরনের অব্যয়, হাশেম কিংবা কাশেম দুইজনের মধ্যে যে কোনো একজন দায়ী। এটা কোন ধরনের অব্যয়? এটাকে বলা হয় সম্মোচ্চয়ী অব্যয়। কি বলা হয়? সম্মোচ্চয়ী অব্যয়। মূলত অব্যয়গুলোর মধ্যে তুমি অথবা আমি মানে দুইজনের একজনকে বুঝালে, দুইজনকে দিয়ে একজনকে বুঝালে সেগুলোকে বলা হয়, সেই অব্যয়গুলোকে বলা হয় সম্মোচ্চয়ী অব্যয়। সেগুলোকে কি বলা হয়? সম্মোচ্চয়ী অব্যয়। যেমন আমি বললাম রহিম অথবা করিম যে কোনো একজন খেলবে, তাহলে রহিম অথবা করিম একজনকে বলতেছে। হাশেম এবং কাশেম এর জন্য দায়ী, তার মানে হাশেম অথবা হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী, তার মানে হাশেম অথবা যে কোনো একজন এখান থেকে দায়ী। তার মানে দুইটাকে দিয়ে যদি একটাকে বোঝায় সেগুলোকে বলা হয় সম্মোচ্চয়ী অব্যয়। বলছে গুণবাচক বিশেষণ কোনটি? গুণবাচক বিশেষণ কোনটি? একটু খেয়াল করো, গুণবাচক বিশেষণ কোনটি? বলছে গুণবাচক বিশেষণ কোনটি? গুণবাচক বিশেষণ কোনটি মানে গুণ বোঝাচ্ছে, মানে হচ্ছে গুণ, গুণ আমার দোষ গুণ অবস্থা আমরা বলি না, মানে গুণ বোঝাচ্ছে কোনটা দিয়ে? একটু বলো গুণবাচক বিশেষণ কোনটি? গুণবাচক বিশেষণ কোনটি? গুণবাচক বিশেষণ কোনটি? তার মানে অ্যাডজেক্টিভ, এটা তো বিশেষণ, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে বলছে বিশেষণটা কিরকম হইতে হবে? বিশেষণটা অফকোর্স গুণবাচক হইতে হবে। কিরকম হইতে হবে? গুণবাচক। তাহলে আমাকে বলছে গুণবাচক বিশেষণ কোনটি? গুণবাচক বিশেষণ কোনটি? গুণবাচক বিশেষণ কোনটি? তাহলে একটু খেয়াল করি আমরা, এখানে কি কি আছে? আছে 100, তার মানে এটা পরিমাণবাচক বোঝাচ্ছে। চৌকোশ প্রথমা, প্রথমা কি বোঝাচ্ছে? এখানে এটা 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 একটা না মানে সংখ্যা বোঝাচ্ছে, কোনো যে কোনো একটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে। তার মানে বলছে আমাকে এখানে গুণবাচক, আমাকে গুণ বুঝাইতে হবে। কি বুঝাইতে হবে? আমাকে গুণ বুঝাইতে হবে। কি বুঝাইতে হবে? গুণ বুঝাইতে হবে। গুণবাচক বিশেষণ কি বুঝাইতে হবে? গুণবাচক বিশেষণ। তার মানে গুণ বুঝায় কি আমার, হয়তো আমি ভালো হব না খারাপ হব, যে কোনো একটা হব। তার মানে চৌকোশ কি? চৌকোশ হচ্ছে ছেলেটা, চৌকোশ, চৌকোশ হচ্ছে একটা গুণবাচক বিশেষণ। তার মেধা বা মেধার কথা বলতেছে, চৌকোশ ব্যক্তির কথা বলতেছে, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষণ। ওকে, তো তোমরা যারা আমাদের গুচ্ছ কম্বো ব্যাচটিতে ভর্তি হতে চাও, আমরা কথা দিচ্ছি তোমাকে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান গুচ্ছ পর্যন্ত তোমাদেরকে পড়াবো এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। তো যারা আমাদের এই গুচ্ছ কম্বো ব্যাচটিতে ভর্তি হতে চাও, আজকে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। যারা ভর্তি হইতে চাও বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আমাদের 1500 টাকা কোর্স ফি, 1500 টাকা কোর্স ফি। যারা আজকে ভর্তি হবে বা আমাদের 20 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের কোর্স ফি মাত্র 999 টাকা। কয় টাকা? 999 টাকা। 999 টাকা কিন্তু আজকে তোমরা ভর্তি হতে পারবে। যারা ভর্তি হতে চাও বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে 018144433392 এই নাম্বারে 999 টাকা পাঠিয়ে তোমরা সেন্ড মানি করে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা আমাকে ইনবক্সে নক দিবা। আমি তোমাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। সেখান থেকে তুমি আমাদের ক্লাসগুলো করতে পারবে, এক্সামগুলো দিতে পারবে। আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে। তুমি যতবার খুশি ততবার আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো করতে পারবে এবং আমাদের প্রত্যেকটা টপিকস অনুযায়ী এক্সাম দেওয়া থাকবে। তুমি এক্সামগুলো যতবার খুশি ততবার এক্সাম দিতে পারবে। ঠিক আছে? তো তোমরা যারা চাও যে আমাদের এই কোর্সে ভর্তি হতে, আমাদের 60টা ক্লাস নেব আমরা 3 জন শিক্ষক দায়িত্ব নিয়ে। তো তোমাদের প্রত্যেকটা টপিকের উপর বিশ্লেষণমূলক ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লাসগুলো হবে ব্যাপ্তি হবে 2 ঘন্টা ব্যাপী। তোমার ক্লাসগুলো হবে প্রতিদিন, তোমার ক্লাস থাকবে 2টা, অ্যাটলিস্ট 2টা করে ক্লাস থাকবে প্রতিদিন তোমার। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এখন থেকে আমরা যদি গুছিয়ে প্রস্তুতি নিতে পারি, আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি 1K দিলে তো হয়, 999 কেন দিলেন? তুমি কমার্স স্টুডেন্ট না, তো তাই এই জিনিসটা জানো না। আচ্ছা ঠিক আছে, তুমি 1K দিয়ে ভর্তি হও তুমি। ঠিক আছে 1K, হ্যাঁ 1K দিয়ে ভাইয়া তুমি ভর্তি হও। তুমি কি ভর্তি হবা? যারা ভর্তি হতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর যদি একান্ত কারো ব্যক্তিগত সমস্যা থাকে যে ভাই আমার ফিনান্সিয়াল ক্রাইসিস, আমার অর্থনৈতিক সমস্যা, আমাকে নক দাও। একান্ত যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে যে ভাই আমি পড়তে চাই কিন্তু আমার টাকার সমস্যা থাকতেই পারে, আমাকে একান্ত ব্যক্তিগতভাবে তুমি আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, তুমি এই নাম্বার আমাকে নক দাও, আমি তোমার সমস্যা দেখবো ইনশাল্লাহ। যদি ব্যক্তিগত সমস্যা থাকে যে আমি পড়তে চাই, আসলে আমি টাকার জন্য পড়তে পারতেছি না, টাকার জন্য তোমার পড়া আটকে থাকবে না। তোমাদের যদি কারো সমস্যা থাকে, একান্ত ব্যক্তিগত সমস্যা থাকে, তোমরা আমাকে ইনবক্সে আমাকে নক দাও। ঠিক আছে? তবে এই সুযোগটা সবাই নিও না। ঠিক আছে? অনেকেই থাকে যে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি সমস্যা বলতেছি, এগুলো করো না। কারণ এগুলো করলে কি হয়, আস্থা হারায় যায় শিক্ষার্থীদের উপরে।
ওকে, তো যারা ভর্তি হতে চাও ফ্রি করে দেন। কি কি ফ্রি করে দিব? ক্লাসগুলো কি লাইভ হবে? হ্যাঁ, ক্লাসগুলো প্রতিটা ক্লাস লাইভ হবে, প্রতিটা ক্লাস লাইভ হবে এবং আমাদের এই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে, তুমি লাইভ ক্লাসও করতে পারবে। লাইভ ক্লাসের পরে তুমি যতবার খুশি ততবার রেকর্ড করতে পারবে ভাইয়া। এমডি মমিনুল ইসলাম ভাইয়া, ক্লাসটা আমাদের লাইভও থাকবে, লাইভ ক্লাস হবে। তুমি লাইভ ক্লাস এরকম করে প্রশ্ন করে উত্তর পাওয়া, ইভেন তুমি চাইলে রেকর্ডেরও পরে ক্লাস করতে পারবা, যে কোনো সময় তুমি ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। তো এক্সাম, হ্যাঁ এক্সামগুলো হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এক্সাম হবে। তুমি যদি এক্সাম দাও, তোমার টাইম থাকবে, নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, তুমি তোমার নাম ফর্ম ফিল আপ করে তুমি এক্সাম দিবা, যেমন করে তুমি অফলাইনে এক্সাম দাও, একদম নির্দিষ্ট সময় থাকবে, তোমার সময় শেষ, এক্সাম অফ হয়ে যাবে। তোমার এক্সামের সাথে সাথে তোমার রেজাল্ট চলে আসবে, তুমি কত পাইছো। ইভেন সবার মধ্যে আমাদের এখানে তো প্রায় 1,500 মতো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে। ঠিক আছে, ওই 1,500 স্টুডেন্টের মধ্যে তোমার স্কোর কত, তোমার পজিশন কত, এটা চলে আসবে। ইভেন তুমি কয়টা পজিটিভ উত্তর দিছো, কয়টা নেগেটিভ উত্তর দিছো, কয়টা নেগেটিভ উত্তরের জন্য কত নাম্বার কাটা হয়েছে, তোমার মার্কিং চলে আসবে। মোটামুটি তুমি একদম অফলাইনের ফ্লেভার পুরোটাই পাবা জাস্ট অনলাইনে বিষয়টা। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। পেড ব্যাচে আমি সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচের স্টুডেন্ট, ভর্তি হওয়া লাগবে কি? তোমরা ভর্তি হওয়া লাগবে না, তুমি জাস্ট অর্ণব স্যারের সাথে যোগাযোগ করো। যারা আমাদের পেড ব্যাচের আগে থেকে স্টুডেন্ট, তোমরা একটু অর্ণব স্যারের সাথে যোগাযোগ করো। ঠিক আছে সুমু, তো তোমরা যারা ভর্তি হতে চাও, এখন এই নাম্বারে বিকাশ করো, বিকাশ করে ভর্তি হয়ে যাও। আর যারা ভাবতেছো যে এখন ভর্তি হবো না ভাইয়া, আমি কালকে ভর্তি হবো বা পরশু ভর্তি হবো, তোমাদেরকে আমি জাস্ট বলছি তোমরা আরইউ লিখে কমেন্ট করো, অথবা তোমরা জিএসটি লিখে কমেন্ট করো। ঠিক আছে, কতদিন পর্যন্ত ক্লাস করাবেন? ক্লাস করাবো একদম আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। আগের দিন না, একটা দিন আগে আমরা ছেড়ে দিব, আমরা লাস্ট ক্লাসের আগের দিন ছেড়ে দিব। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যেমন রিভিশন কোর্স থাকবে, ক্লাস থাকবে। সামনে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগে আমাদের রিভিশন ক্লাস থাকবে, ম্যারাথন ক্লাস যেগুলো থাকে, ম্যারাথন ক্লাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে একটা ম্যারাথন ক্লাস থাকবে, যে ক্লাসে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবেন। ইভেন আমাদের ফাইনালি টার্গেট হচ্ছে আমাদের গুচ্ছ পর্যন্ত, গুচ্ছর আগের দিন পর্যন্ত আপনি ক্লাস পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে ভর্তি নিয়ে নিচ্ছি। সুস্মিতা পাল ভাইয়া, আপনি আমাদেরকে একটু নক দেন, পেজে নক দেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সব আপডেট জানিয়ে দিচ্ছি। যারা ভর্তি হতে চান আমাদের ক্লাসে, যারা ভর্তি হতে চান তারা ভাইয়া আমি পেড ব্যাচে আছি, আমিও কি ভর্তি হব? যারা পেড ব্যাচে ভর্তি আছে তোমরা একটু অর্ণব স্যারের সাথে যোগাযোগ করো, আমাদের জিকে টিচার অর্ণব স্যারের সাথে যোগাযোগ করো। ভাইয়া অর্ণব স্যার এখানে ভর্তি হয়েছে, অর্ণব স্যার এখানে ভর্তি হলে সমস্যা নেই, অর্ণব স্যার যা ক্লাস দেবে আমিও তাই ক্লাস দেব। আমাদের একটাই কোর্স, এই কোর্সটাতে আমির স্যারও আছেন, আমির স্যারের কাছে ভর্তি হলেও তুমি আমার ক্লাসগুলো পাবা, তুমি অর্ণব স্যারের কাছে ভর্তি হলেও সমস্যা নাই, অথবা তুমি রাশেদ স্যার পেজে ভর্তি হলেও কোনো সমস্যা নাই। আমাদের 3 জন শিক্ষকেরই আমাদের আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে, আমরা 3 জন শিক্ষক একসাথে একটা কোর্স লঞ্চ করেছি যার নাম দিয়েছে জিকে কম্বো ব্যাচ। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়তে পারবা। তুমি আমার কাছে টাকা দাও, ডাজন্ট ম্যাটার, তুমি অর্ণব স্যারের কাছে টাকা দাও, ডাজন্ট ম্যাটার, তুমি যে কোনো একজনের কাছে, আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনের কাছে টাকা দিলেই হলো, কোনো সমস্যা নাই। অর্ণব স্যারের এখানে ভর্তি হয়েছি, থ্যাংক ইউ সাকিব, সমস্যা নাই, তুমি অর্ণব স্যার এখানে ভর্তি হলেও আমার ক্লাসগুলো পাবা, একই কোর্স, আমাদের কোর্স একটাই, আমরা 3 জন শিক্ষক ক্লাস নেব। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি হতে চাও আমরা 3 জন শিক্ষক তোমাকে আন্তরিকতার সহিত পড়াবো, এতটুকু ইনশিওর করতে পারি। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর যারা এখন ভর্তি হবে না, যারা পরবর্তীতে ভর্তি হবে তারা জাস্ট একটু কমেন্ট করে রাখো যে ভর্তি হতে চাই, অথবা তোমরা কমেন্ট করে রাখো আরইউ অথবা জিএসটি লিখে কমেন্ট করো। তোমার ফোন আসছে, আমারটা ফোন আসছে। কে কে ভর্তি হতে চাও? কার কার স্বপ্ন গুচ্ছতে চান্স পাওয়া?
জিএসটিতে কার কার স্বপ্ন, জিএসটি যে লাস্ট শেষমেশ আমার একটা জিএসটিতে একটা বিশ্ববিদ্যালয় লাগবে, জিএসটি লিখে কমেন্ট করো তো দেখি কার কার স্বপ্ন আছে জিএসটিতে চান্স পাওয়া। জিএসটিতে চান্স পেতে চাও কারা কারা, জিএসটি লিখে কমেন্ট করো তো। জিএসটিতে চান্স পাইতে চাও কারা কারা, মানে জিএসটি গুচ্ছ অধিভুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, জিএসটি লিখে কমেন্ট করো তো দেখি। বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কবে হচ্ছে, এডমিট কবে প্রকাশ হবে ভাইয়া, একটু ওয়েবসাইটে দেখো ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা, এটা জাস্ট ওয়েবসাইটটা একটু ভিজিট করো। আমি পেড ব্যাচে ভর্তি আছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, পেড ব্যাচে ভর্তি আসো, কোনো সমস্যা নাই। কারা ভর্তি হতে চাও, যারা ভর্তি হতে চাও এই নাম্বারে এখন তুমি টাকা পাঠিয়ে ভর্তি হতে পারবে, অথবা যদি পরবর্তীতে ভর্তি হতে চাও তোমরা জিএসটি অথবা আরইউ লিখে কমেন্ট করো। জিএসটি সাকিব, এমডি সাকিব। সাকিব ভাই তুমি আমাকে ক্লাস শেষে একটু হোয়াটসঅ্যাপে নক দাও, সাকিব ভাই তুমি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে নক দাও, হ্যাঁ সাকিব হৃদয় নোট করো। স্যার এইচএসসি ব্যাচে ক্লাস করতে পারবো, হ্যাঁ এইচএসসি ব্যাচে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের এইচএসসি ব্যাচ কিছুদিন পর লঞ্চ হচ্ছে, আপনি ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ভর্তি আছি, হ্যাঁ সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ভর্তি থাকলে ক্লাস সমস্যা নেই, আপনি সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচে ক্লাসগুলো করেন। স্যার এইচএসসি ব্যাচ ক্লাস করতে পারবো, হ্যাঁ এইচএসসি ব্যাচের ক্লাস করতে পারবেন, আমাদের এইচএসসির জন্য আলাদা আলাদা কোর্স লঞ্চ হচ্ছে, এইচএসসির ক্লাস করতে পারবেন, আমাদের আলাদা কোর্স আছে এইচএসসির, আপনি ক্লাস করতে পারবেন। ইজি ইংলিশে ইংলিশ কোর্স করছি, ইজি ইংলিশে ইংলিশ কোর্স করছেন, তাহলে শুধু ইংলিশ কোর্স করলে তার আপনি সবগুলো পাবেন না, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য আপনি একটা বিশেষ ছাড়ে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি আমির স্যারের সাথে কথা বলেন অথবা আমার হোয়াটসঅ্যাপে কথা বলেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সাকিবকে দিয়ে দাও। হৃদয় পাইছো, হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ভাইয়া, 0181444339, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার পার্সোনাল নাম্বার, ঠিক আছে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার পার্সোনাল নাম্বার। তোমরা যারা ভর্তি হইতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ভর্তি হয়ে যেতে পারো। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার বিকাশ নগদ রকেট নাম্বার, ঠিক আছে। যারা ভর্তি হইতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ভাই আগামীকাল পরীক্ষা, কন্টিনিউ করেন, আজকে ক্লাস এই পর্যন্তই। আমি জাস্ট পরীক্ষার আগে তোমাদেরকে জাস্ট এইটুকু বলি, তোমরা পরীক্ষার আগে কিভাবে পড়বা। আর কোশ্চেন সলভ করাবেন না স্যার, না আজকে আর কোশ্চেন সলভ করাবো না, কালকে যেহেতু পরীক্ষা তোমাদেরকে আমি জাস্ট বলে দিই কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, তোমরা এই জিনিসগুলো একটু সলভ করো, আশা করি তোমরা একটা ভালো আউটপুট পাবা। আমি জাস্ট তোমাদেরকে এখন আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি, কোথা থেকে পরীক্ষা প্রশ্ন আসে আমি কালকে একটা সামারি করছি আপনাদের জন্য, আমি দিচ্ছি। খুলনা বিশ্ববিদ্যালয়, জাস্ট খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এখন কিছু বলবো, অনলি খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু বলবো। হ্যাঁ খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য
আমি জাস্ট কিছু টপিক তোমাদেরকে বলে দিচ্ছি। আমি গত বছরে যেটা বলছিলাম, জাস্ট কি কি প্রশ্ন আসছে দেখো, কি কি প্রশ্ন আসছে আমি জাস্ট দেখে বলতেছি কি কি টপিক থেকে গত বছর পরীক্ষা প্রশ্ন আসছে এমসিকিউতে। খেয়াল করো, খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি জাস্ট বলছি। খুলনা 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 বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো এমসিকিউতে কী কী আসছে গত বছরে। এমসিকিউতে কী কী আসছে, এমসিকিউতে দেখো কী কী আসছে আমি বলি। এমসিকিউ থেকে গত বছর পরীক্ষা প্রশ্ন আসছে, 1 নম্বর আসছে উচ্চারণ থেকে প্রশ্ন আসছে, মানে গত বছরগুলোতে উচ্চারণ থেকে প্রশ্ন আসছে। 2 নম্বরে আসছে আমি বলছি কবিতা। জাস্ট যেভাবে পরীক্ষা প্রশ্ন আসছে আমি 10টা প্রশ্নের জাস্ট আমি 10টা প্রশ্ন বলতেছি। কবিতা থেকে প্রশ্ন আসছে। 3 নম্বরে প্রশ্ন আসছে শব্দ ভাণ্ডার, শব্দ ভাণ্ডার থেকে প্রশ্ন আসছে। 4 নম্বরে প্রশ্ন আসছে বাগধারা, বাগধারা থেকে প্রশ্ন আসছে। এবং নাম্বার 5 প্রশ্ন আসছে বাংলা বানান থেকে, বাংলা বানান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। 6 নম্বর পরীক্ষা প্রশ্ন আসছে তোমাদের শব্দার্থ থেকে, শব্দার্থ থেকে প্রশ্ন আসছে। 7 নম্বর তোমার প্রশ্ন আসছে উপসর্গ থেকে, উপসর্গের মধ্যে বিদেশি উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন আসছিল। 8 নম্বর পরীক্ষা প্রশ্ন আসছে তোমার প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়। যেহেতু 10টা প্রশ্ন তোমাদের এমসিকিউ থাকবে 10 নম্বরের, এই 10 নম্বর এমসিকিউ এই টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়, এই টপিকগুলো থেকে মূলত পরীক্ষা প্রশ্ন হয়। তোমরা জাস্ট এইটুকু তোমরা ভালো করে পড়বা, এই টপিকগুলো ভালো করে পড়বা। রিটেনের জন্য কি পড়বা আমি জাস্ট রিটেনের জন্য বলি। শব্দ ভাণ্ডারের ক্লাস রেকর্ডেড আছে কি? শব্দ ভাণ্ডারের ক্লাস রেকর্ডেড আছে? এই মুহূর্তে তুমি নতুন করে কিছু পড়তে যাও না, আগে যা পড়ছো তাই রিভিশন দাও। এখন নতুন করে পড়তে গেলে এগুলো সব হারাই ফেলবা। শব্দ ভাণ্ডারের ক্লাস নিশ্চয়ই আছে, আমাদের ক্লাস আছে। ইউটিউবে একটু দেখো, আমাদের ইউটিউবে রাশেদ স্যার পেজে একটু, রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে একটু দেখো। ওকে, আমরা আর কি বলছি, আমাদের এখানে কি দেওয়া আছে ইউটিউব। ওকে, রিটেনের জন্য কি পড়বা দেখো, রিটেনের জন্য কি পড়বা দেখো, পরীক্ষা প্রশ্ন আসছে রিটেনের জন্য কি কি আসছে। রিটেনের জন্য 1 নম্বর আসছে ধ্বনি পরিবর্তন আসছে। আমি জাস্ট দেখে বলতেছি ধ্বনি পরিবর্তন, আমি জাস্ট গবেষণা করছি এগুলো নিয়ে। ধ্বনি পরিবর্তন থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। 2 নম্বর প্রশ্ন আসছে উপসর্গ থেকে, মানে এই উপসর্গ থেকে তোমার কোনো না কোনো জায়গায় আসবেই। উপসর্গ থেকে যেহেতু 10 নম্বরের প্রশ্ন, তোমাকে এখানে ইংরেজিতে ভালো করলে তুমি চান্স পাবা। তুমি ইংরেজিতে যদি ভালো করো তুমি চান্স পাবে। ইংরেজিতে 75 মার্কস, মানে 55 মার্কস হচ্ছে ইংরেজিতে, 55 নাম্বার ইংরেজিতে, ঠিক আছে। সো যারা ইংরেজিতে ভালো তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পসিবিলিটি খুব বেশি, বাকিরা ভেরি টাফ। ওকে, আমরা বলছি উপসর্গ, কি বলছি, ধ্বনি পরিবর্তন উপসর্গ। আরেকটা লিখো বর্ণ ও ধ্বনি প্রকরণ, বর্ণ আর হচ্ছে ধ্বনি, বর্ণ আর হচ্ছে ধ্বনি। 4 নম্বর একটু লিখো, 4 নম্বর লিখবা সমাস, 4 নম্বর লিখবা সমাস, 4 নম্বর লিখবা সমাস। 5 নম্বরে লিখবা 5 নম্বর লিখবা কারক বিভক্তি, কারক আর হচ্ছে বিভক্তি থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কারক বিভক্তি থেকে রিটেনের জন্য তোমরা পড়বা। 6 নম্বরে তোমরা পড়বা বাংলা সাহিত্যের যুগ, বাংলা, এখন বলবা ভাই সবই তো দিয়ে দিলেন, সাহিত্যের যুগ, এই জায়গায় প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ থেকে হিন্স দিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তারপর 7 নম্বরে দেখো, 7 নম্বরে তুমি পড়বা, 7 নম্বর রিটেনের জন্য 7 নম্বরে আছে অনুচ্ছেদ লিখো, ঠিক আছে। এবং 8 নম্বরে তুমি পড়বা বিরোচন অংশ থেকে, এখানে রিটেনের প্রশ্ন হয় বিরোচন অংশ। এই ছিল আমাদের মূলত সাজেশন, তো তোমরা এই টপিকসগুলো যদি ভালোভাবে পড়তে পারো, এই টপিকগুলো যদি একবার রিভিশন দিয়ে যেতে পারো, আশা করি এইখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে। ইংলিশে ডাব্বা শিওর হলে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও, ক্লাসগুলো করো, এখন থেকে ক্লাস করো, না হয় জিএসটিতে যাওয়া ডাব্বা মারবা, এই যে 60টা ক্লাস করো, 50টা টপিক বেস এক্সাম দাও, প্রত্যেকটা ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ নিয়ে বাসায় পড়ো। আর কোর্স ফি তো এখানে 1500 টাকার কোর্স ফি তো মাত্র 1500 টাকার, ভাই
জে ইউ এর জন্য সাজেশন দেন। জে এর জন্য সাজেশন আগামীকালকে দিব। জে এর জন্য সাজেশন আগামীকালকে দিব, ঠিক আছে? জে এর জন্য সাজেশন আমি গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে যা পড়াইছি সব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়াইছি, ঠিক আছে? এক টাইমে দুইটা ক্লাস, এক টাইমে দুইটা ক্লাস কোথায় ভাইয়া? অনুবাদটাও তো আসে, অনুবাদ থেকে এই যে শব্দ ভাণ্ডার থেকে বিরোচন অংশ থেকে আসে অনুবাদ, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু ট্রান্সলেশন আসে, ঠিক আছে? তো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমাদের যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে তাও সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা পড়াবো, দায়িত্ব নিয়ে পড়াবো। তো যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো ক্লাস নিয়ে, আবারও গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও।